হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। স্টার অফ কাপল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রেগনেন্সি জার্নিটা ঠিক কেমন ছিল। সবার আগে বলে রাখি যে এক একজনের প্রেগনেন্সি জার্নি কিন্তু এক এক রকম, যে কারোর সাথে কিন্তু কারোর মিল খুঁজে পাওয়া সম্ভব নয়। আমার সাথে যেটা ঘটেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর আমার প্রেগনেন্সি জার্নিটা কেটেছে সম্পূর্ণ একলা। আমার স্বামীর কাজের জন্য আমরা দুজন শ্যামনগরে থাকি, তো সেখানে তো পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার ওখানে কাটে। আস্তে আস্তে করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। 2024 সালের জুলাই মাসে আমি প্রথম জানতে পারি রথযাত্রার পরের দিন যে আমি মা হতে চলেছি। প্রেগা নিউজে টেস্ট কিট দিয়ে আমি টেস্ট করলাম, একটাইতে বিশ্বাস হয়নি আমার, দুটো এনে টেস্ট করেছিলাম, তো দুটোই পজিটিভ আসে। তারপর মানে কি বলবো, অনেকটা আনন্দ, তার থেকে অনেকটা বেশি ভয় আমার মধ্যে কাজ করে যে কি হবে এরপর, কি করব কি না করব, এরকম অনেক কিছু। যাই হোক, সেখান থেকে অনেকটা শান্ত হলাম। শান্ত হওয়ার পর মেন একটা কাজ যেটা হলো একটা ভালো ডক্টরের আন্ডারে যাওয়া, যেটা কিন্তু একটা মেজর ইস্যু। চারিদিকে অনেক ঘটনা মানে আমার চোখে পড়েছে বা এখনও পড়ছে, যেগুলো দেখলে মানে ভেতরটা মানে আটকে ওঠে। যাই হোক, সেদিক থেকে আমি ব্লেসড যে আমি একজন ভালো ডক্টরের আন্ডারে গেছিলাম। তিনি হচ্ছেন আমার গাইনোকোলজিস্ট ডক্টর চঞ্চল ভৌমিক। উনি একজন খুবই ভালো ডাক্তার। উনি আমাকে প্রচণ্ড মেন্টালি সাপোর্ট করেছে, মানে কখনো আমাকে ভয় দেখায়নি। আমার প্রেগনেন্সি জার্নিটা খুব স্মুথ কেটেছে ওই ডক্টরের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আমার প্রেগনেন্সিতে মানে এতটা করেছে বলার মতো না। সেটা মানে কি বলবো, হয়তো সবার হাজব্যান্ডই করে থাকে, কিন্তু মানে আমি নিজেরটা দিয়ে বলছি প্রচুর করেছে। যাই হোক, সেদিক থেকে তো আমি হ্যাপি, ভীষণই ব্লেসড। যাই হোক, এর পরের ঘটনায় আসি। প্রথমে তো জানতে পারলাম, জানতে পেরে ডক্টরের আন্ডারেও গেলাম। প্রচুর টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইউএসজি, সমস্ত কিছু সব রিপোর্ট ভালো আসলো। এটা কিন্তু সবথেকে একটা বড় বিষয়। যাই হোক, আর আমার ডক্টর দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। প্রায় 15 সপ্তাহের কাছে গিয়ে আমি ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর বললো যে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। আর আমি আমার ডক্টরকে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু, পেঁপে আর আনারস খাওয়াটা কি বারণ প্রথম চেক আপে গিয়ে? তো উনি বললেন যে মেডিকেল সায়েন্সে তো এরকম কোনো প্রুফ নেই, কিন্তু আপনি চাইলে না খেতে পারেন। তো সেই মতো আমি খাইনি। প্রথম দিকে প্রচুর মেনে চলেছি যে এটা খাচ্ছি না, ওটা খাচ্ছি না, এখানে যাচ্ছি না, ওখানে যাচ্ছি না। আর প্রথম দিকটা আমি একটু ভুগেছি বলতে, আমার একটু গ্যাসের সমস্যা হয়ে গেছিলো, প্রচুর গ্যাস হয়ে যেত, যা খেতাম তাতে গ্যাস হয়ে যেত। আর হচ্ছে চিংড়ি মাছের গন্ধটা আমি একদম সহ্য করতে পারতাম না, মানে ওটা গন্ধটা আসলে আমার গা গুলি উঠতো। আমি শুকনো শুকনো ভাত খেয়েও থেকেছি, কিন্তু সেটা কিন্তু বেশি লং লাস্টিং না। ওই 2-1 সপ্তাহের মধ্যে আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছিলো। আর একটা বিষয় হলো, আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু একবারের জন্য বমি হয়নি, একবারের জন্য বমি হয়নি। মানে একদম ঠিকঠাকই ছিল, মানে গাগুলো তো হয়তো সামান্য একটু, কিন্তু কোনো বমি হয়নি আমার। আর আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম, আমি সমস্ত কাজ একা করতাম। আমি আমার স্বামীর কাজের জন্য শ্যামনগরে যেহেতু একা থাকতাম দুজন মিলে, সেহেতু সমস্ত কাজই আমাকে করতে হতো। আমার কোনো হাউস হেল্প কিন্তু ছিল না। তবে আমার হাজব্যান্ড যতটা পারতো আমাকে সাহায্য করতো, কিন্তু ওকে যেহেতু ডিউটি যেতে হতো, বাদবাকি কাজটা আমাকেই সামলাতে হতো। প্রথম 3-4 মাস পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ওই মর্নিং সিকনেস বলো, মর্নিং সিকনেসে তো সামান্য একটু, মানে খুব বেশি মেজর ইস্যু কিন্তু আমার হয়নি। প্রেগনেন্সিতে মোটামুটি স্মুথলি গেছে। 3-4 মাস পার হয়ে যাওয়ার পরে আমার কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেলাম, মানে অনেক এনার্জেটিক হয়ে গেলাম। খুব এনার্জি পেতাম, কাজ করতে ভালো লাগতো, এটা করতে ভালো লাগতো, কাজ করতাম, সারাদিন কাজ করতাম, সারাদিন ব্যস্ত থাকতাম। তারপরে প্রতিটা মাসে তো আমাকে একটা করে টেস্ট দিত। প্রতিটা 4 মাসে, 5 মাসে, 6 মাসে, 7 মাসে সমস্ত কিছু টেস্ট দিত। প্রতিটা মাসে মানে আমার একটা করে ইউএসজি হতো, কোনো সময় ব্লাড টেস্ট হতো, হেনা তেনা প্রচুর টেস্ট। এখন আমি আমার ফাইলটা নিয়ে যদি তোমাদের দেখাতে পারতাম, এত রিপোর্টস। তো কোনো সময় হয়তো তোমাদেরকে আমার প্রেগনেন্সি ফাইলটা তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি আমার পুরো প্রেগনেন্সি ফাইলটা একটা মানে কভার ফাইলের মধ্যে সমস্ত কিছু পার্ট পার্ট করে রেখে দিয়েছি, খুব যত্ন করে স্মৃতি হিসাবে। যদি তোমরা দেখতে চাও কোনো দিন, তো তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে আমার পুরো প্রেগনেন্সি ফাইলটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর এরকম করতে করতে তো 5-6 মাস, 6 মাস, 7 মাসে কেটে গেল। তারপর আমার স্বাদের সময় চলে আসলো। আর স্বাদের সময় আমার শ্বশুরবাড়িতে চলে আসি আমি মাসদিয়াতে, ওখানে আমার স্বাদ হয়। স্বাদ হওয়ার পর আমি আবার ডক্টরের মানে ডক্টর যেহেতু আমার ওখানে ছিল, সেহেতু আমাকে ওখানেই থাকতে হয়েছে। আমি আবার ওখানে চলে গেলাম। কোনো সমস্যাই কিন্তু আমার হয়নি। মানে আমি প্রেগনেন্সি টাইমে আমি অনেকের কাছে শুনেছি যে এই বমি হয়, উঠতে পারে না, মাথা ঘোরায়, এটা করতে পারে না, ওটা করতে পারে না। আমার এমন কিছুই ছিল না। এর জন্য মানে আমি ঠিক বুঝতেই পারলাম না কীভাবে আমার সময়গুলো কেটে গেল। লাস্টে গিয়ে আমার একটা সমস্যা হয়েছিল, সেটা আমি তোমাদের শেয়ার করছি। আমি মোটামুটি আমার প্রেগনেন্সিতে প্রথম এনটি স্ক্যান হলো,
তারপর তোমার হলো হচ্ছে হার্টবিট, প্রথম যে হার্টবিট টেস্টের জন্য যে ইউএসজিটা হয় সেটা আমার মিস হয়ে গেছিলো, সেটা প্রথমে করতে পারিনি। আমাকে একবার এনটি স্ক্যান দিয়ে দেয়, ওখান থেকে হার্টবিটটা জেনে নেয় যে বেবি ঠিক আছে, একদম ওকে আছে, কোনো সমস্যা নেই। তারপরে দেয় কোয়াড্রাপল টেস্ট হয় একটা, ব্লাড টেস্ট, ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চার কোনো জেনেটিক সমস্যা আছে কি না সেটা জানার জন্য। তারপর আসে হচ্ছে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানটা আমি খড়দা সুরক্ষা ওখান থেকে করেছি। আর তোমার কোয়াড্রাপল টেস্টটা আমাদের শ্যামনগরে একটা লোকাল ক্লিনিক আছে, ওখান থেকে করেছি। আর তারপরে চলে গেল এটা অ্যানোমালি স্ক্যান 5 মাসে চলে গেল। তারপর 6 মাসে গিয়ে আরও কিছু টুকটাক ব্লাড টেস্ট, যেমন সুগারটা টেস্ট হতো আমার প্রতি মাসে, সেরকম কিছু হয়েছে। 7 মাসে গিয়ে তোমার আবার একটা গ্রোথ স্ক্যান করালাম, ওটা করেছিলাম ব্যারাকপুর অ্যাপোলো থেকে, আমি ওখান থেকে করিয়েছিলাম। মোটামুটি সব টেস্ট কিন্তু সব ক্লিনিকে ভালো হয় না, এক একটা ক্লিনিকে কিন্তু এক এক রকম টেস্ট ভালো হয়, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো ওখান থেকে করিয়েছিলাম। তারপরে মোটামুটি 7 হয়ে গেল। আর আমার ডিসেম্বরের 6 তারিখে আমার 7 হয়, 7 মাসের 7। তারপরে মোটামুটি চলছে। 8 মাসে গিয়ে আমার একটা গ্রোথ স্ক্যান আবার করতে দেয় ডক্টর, যেহেতু 8 মাস পড়ে গেছে, গ্রোথ স্ক্যান করতে দেয় আবার। ওই গ্রোথ স্ক্যানে গিয়ে আমার একটুখানি কমপ্লিকেশনস দেখা দেয়। অ্যাপোলো থেকে ওটা করেছিলাম আমি। ওখানে যখন স্ক্যানটা হয়, ইউএসজিটা হয়, তখন ডক্টর বলে যে আমার যে জলটা যে থাকে, ফ্লুইডটা যে থাকে, সেটা অনেকটা কমে এসছে। তার জন্য আমাকে যিনি ডক্টর ছিলেন, ডক্টর নন্দলাল মুখার্জি, উনি আমাকে একটু বকাঝকা করলেন যে আমার প্রপার রেস্ট নেওয়া হচ্ছে না, অ্যাক্টিভিটি বেশি হয়ে যাচ্ছে, আমার একটু রেস্টের প্রয়োজন বা কিছু এরকম, তার জন্য এরকম কিন্তু ফ্লুইডটা কমে আসে, যেটা কিন্তু ঠিক নয়, বাচ্চা প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। তো বাড়িতে এসে আমি প্রচণ্ড কান্নাকাটি করি আমার বরের কাছে, যে এরকম এটা কেন হলো, হ্যানা হলো তেনা হলো, মানে যেরকম হয়, অনেকটা ভয়, মানে হঠাৎ করে অনেকটা ভয় পেয়ে গেলাম। তো ওখান থেকে আমি আমার গাইনোকোলজিস্টকে আবার ফোন করে যে ডক্টর এরকম এরকম, তো রিপোর্টসগুলো ওনাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই। আর ওই ডক্টরের একটা ব্যাপার কি, তুমি যখনই ওনাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন, উনি সঙ্গে সঙ্গে যদি ফ্রি থাকে উনি অবশ্যই রিপ্লাই দেবে, ফোনটাকে রিসিভ করবে এবং উনি যথাযথ তোমাকে গাইড করবে ফোনে। তারপরে ওনার সাথে ভিজিট তো আমি করতামই প্রতি মাসেই। উনি রিপোর্টসগুলো নিয়ে আমাকে যেতে বলার পরে বললো যে যেহেতু জলটা কম আছে, প্রচুর জল আমি খেতাম, সবই করতাম, উনি বলতো যে জল খাওয়ার সাথে এই ফ্লুইডের খুব একটা কোনো কানেকশান নেই। এটা আমি আমার ডক্টরের কথা বলছি, সব ডক্টরের কথা কিন্তু এক নাও হতে পারে। তারপরে আমি প্রচুর জল খেতাম, তারপরে শুরু করলাম কি, আমি প্রচুর মানে জলের মানে তরমুজ, শাকালু সব খেতে শুরু করলাম, প্রচুর জল খেতে শুরু করলাম, ডাবের জল প্রতিদিন একটা করে খাওয়া শুরু করলাম। আর ডক্টর আমাকে প্রতি সপ্তাহে আমার ফ্লুইডটা চেক করতো, সেটা করতাম আমার ব্যারাকপুর গ্যালাক্সি হসপিটালে, ওখানে যেতাম, ওখানে আমার উনি ডক্টর চঞ্চল ভৌমিক নিজে ফ্লুইডটা টেস্ট করতেন যে জলটা ঠিক আছে কিনা। তো যেতাম প্রতি রবিবার, ওটা আমার একটা স্ট্রাগল গেছে, অনেকটা টেনশন কাজ করতো আমার। তো প্রতি সপ্তাহে যখন মানে চেক করতে যেতাম, তখনই মনে হচ্ছে আজকে বুঝি আমাকে অ্যাডমিট করে নেবে। তা ডক্টর চেষ্টা করেছে যে ব্যাপারটা যেন প্রি ম্যাচিওর না হয়, পুরো ম্যাচিওর করে 37 উইকে যেন ডেলিভারিটা করাতে পারে। তারপরে আমি তো মনে মনে টেনশন থাকতো যে এই বুঝি আজকে ডেলিভারি হয়ে যাবে, মানে টেনশন হতো আর কি, যেহেতু অনেকটা জলটা কমে গেছিলো। তা ডক্টর চেষ্টা করেছিল যে যাতে প্রিম্যাচিওর না হয়, তা উনি প্রিম্যাচিওর হয়েও যেতে পারে, এর জন্য উনি আমাকে 2 দিন 2টো করে ইঞ্জেকশন দুবেলা কোমরে নিতে হতো, যেটা খুবই পেইনফুল, খুব কষ্ট হতো আমার যখন ইঞ্জেকশনটা দিত, খুব কষ্ট হতো দুবেলা, একবার এই দিকে একবার এই দিকে। এটা 2 দিন নিয়েছি, যাতে যদি প্রিম্যাচিওর হয় যাতে বাচ্চার জন্য শ্বাসকষ্ট বা আমার কোনো কমপ্লিকেশান যেন না হয়। তো তারপরে এরকম হওয়ার পর আমি তো সমস্ত, আমার যখন চেক করাতে যেতাম আর কি, তখন আমার কানে নাকে সমস্ত কিছু খুলে যেতাম, যদি আমাকে অ্যাডমিট করে নেয় তখন আমরা যেহেতু ওখানে দুজন একা থাকি, আর সমস্ত ফাইলগুলোকে আমি গুছিয়ে সাথে করে নিয়ে যেতাম, যদি অ্যাডমিট করে না তাদের সাথে কোনো সমস্যা না হয়। আর টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না, কারণ এখন সব কার্ড ফার্ড সব ইউজ করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। আমি চাইছিলাম যে যাতে প্রিম্যাচিওরটা না হয়, প্রিম্যাচিওর হলে আমি শুনেছি অনেক সমস্যা হয়, যেটা আমি নার্সিংহোমে আমি অ্যাডমিট হওয়ার সময়ও আমি দেখেছি, একটা বাচ্চার প্রিম্যাচিওর হয়েছিল, তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তারপরে সব কিছু হওয়ার পর ডক্টর বলে যে না ঠিক আছে, আমরা 37 উইকেই ডেলিভারি করতে পারবো। আমার 37 উইক কমপ্লিট হয় 9th ফেব্রুয়ারি। তো উনি বললেন যে আমরা 9th ফেব্রুয়ারি তাহলে ডেলিভারিটা করবো, সকাল 6:30টার মধ্যে যেন আমরা নার্সিংহোমে পৌঁছে যাই। হ্যাঁ, আর তোমাদেরকে বলাই হয়নি যে আমার ডেলিভারি হয়েছে ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটালে, ওখানে আমার ডেলিভারি হয়। তো যেহেতু আমাদের
এক সপ্তাহ আগে আমার হাজব্যান্ড গিয়ে নার্সিংহোমে কথা বলে আসে। আর তোমার হচ্ছে কি বলবো, বলতে গিয়ে মানে সেসব দিনগুলো মনে পড়ে যাচ্ছে যে কীভাবে করে এক একটা দিন পার করেছি। যতই কোনো সমস্যা না থাকুক না কেন, তাও কোথাও গিয়ে যেন একটা ভয় কাজ করে একটা মেয়ের কাছে। এটাই ছিল আমার প্রেগনেন্সি জানি। এমন কোনো সমস্যা কিন্তু আমার ছিল না, খুব স্মুথ গেছে, খুব স্মুথ গেছে। 9টা মাস আমি কীভাবে পার করেছি আমি জানি না। আমি সমস্ত কিছু খেয়েছি, সব খেয়েছি, আমি কোনো কিচ্ছু মানিনি। যে অনেকে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই বারে যাওয়া যাবে না, ওই বারে যাওয়া যাবে না, মঙ্গলবার শনিবার অনেক কিছু মানে, তারপর এখানে একটা তাবিজ পড়ে, অনেক কিছু পড়ে, আমি কিন্তু কিচ্ছু পড়িনি। আর এই তাবিজটা দেখছো, এটা আমার ছোটোবেলা থেকেই রয়েছে হাতে, তাই এটা আর খুলিনি। আর তারপর সব কিছু খেয়েছি, সমস্ত ঝাল মশলা তেল মশলা সব খেয়েছি, মানে প্রচুর খেয়েছি, কিন্তু আমার কিন্তু খুব একটা ওয়েট গেইন হয়নি। আমার যখন আমি প্রেগনেন্ট হই তখন আমার ওয়েট ছিল 50 কেজি, আর আমি যখন ডেলিভারি হতে যাই তখন আমার ওয়েট ছিল 57 কিলো। যেটা তারপর ডেলিভারির পরে আমি অনেকটা একদম ওয়েটটা একদম কমে যায়, মানে তাকানো যেত না, আমাদের প্রচুর রোগা হয়ে গেলাম, খুব শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি। খুব স্মুথ গেছে, আগেই তো বলছি, বারবার বলছি যে এত স্মুথ প্রেগনেন্সি জার্নি আমি খুব কম লোককে যেতে দেখেছি। আমি সমস্ত কাজ করতাম, ঘরে কাচাকুচি থেকে সমস্ত কিছু করতাম। আমার বড় আমাকে ওয়াশিং মেশিন এনে দিল যাতে আমাকে কাছাকাছি না করতে, কিন্তু তাও আমি হাতে কাচতাম, সব করতাম, ভীষণ অ্যাক্টিভ ছিলাম, কোনো সমস্যা আমার হয়নি। তো তোমাদের প্রেগনেন্সি জার্নি কেমন ছিল তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমি পরের ভিডিওতে তোমাদেরকে আমার ডেলিভারি ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার মেডিকেল যে ফাইলটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকো, টাটা।